স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছে আমি ফাইম রহমান। এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে পাকিস্তান শাইন্সের বিপক্ষে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই উইকেট পাওয়া টাইগাররা এরপর নিয়মিত বিরতিতে তোলে একের পর এক উইকেট। শেষ দিকে শান মাসুদের ঝড় পাকিস্তান শাইন্সকে নিয়ে যায় 125-এ। টাইগার বোলারদের সামনে এদিন পাকিস্তানের কোনো ব্যাটারি সেভাবে দাঁড়াতে পারেনি। আসরের সর্বোচ্চ স্কোরার সাদাকাত কিছুটা সেট হওয়ার চেষ্টা করলেও এদিন জ্বলে উঠতে পারেননি। আরাফাত 23 বলে 25 রানের ইনিংস পাকিস্তানের ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে কিছুটা স্থায়িত্ব এনে দেয় ঠিকই, কিন্তু দলের জন্য তা যথেষ্ট ছিল না। তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন শান মাসুদ। ওর 26 বলে 38 রানের ইনিংসে 10 উইকেট হারিয়ে 125 রানের সংগ্রহ পায় পাকিস্তান শাহিনস। হুমায়ুন আহমেদের বিখ্যাত বই সে আসে ধীরে ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়টা মনে করাতে পারে সেই বইয়ের কথা। পঞ্চম দিন সকালে জেতার আশা যেখানে ছিল, সেই জয় এলো মধ্য দুপুরে। বাংলাদেশ জিতল 217 রানে। মুশফিকুর রহিমের 100তম টেস্টে সিরিজ শেষ হলো নিখুঁত পারফরমেন্স আর এক গাদা রেকর্ডের জন্ম দিয়ে। আবু নাইমের ম্যাচ রিপোর্ট। নিজের 100তম ম্যাচের সেঞ্চুরি, সাথে প্লেয়ার অব দ্য ম্যাচ। এর চেয়ে ভালো আর কি হতে পারে মুশফিকুর রহিমের জন্য? ভক্তদের জন্য বোধহয় এই ম্যাচটা হয়ে রইল স্পেশাল মেমোরি। 6 উইকেটে 176 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। সফরকারীদের সামনে 509 রানের বিশাল টার্গেট। অন্যদিকে ঢাকা টেস্ট জয়ের জন্য টাইগারদের প্রয়োজন মাত্র 4 উইকেট। পঞ্চম দিনের প্রথম উইকেট আসে রেকর্ডম্যান তাইজুলের হাত ধরে। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে টেস্টে 250 উইকেটের মাইলফলকে স্পর্শ করেন এই স্পিনার। জুটি ভেঙেও অবশ্য লাভ হয়নি। প্রথম সেশনে আইরিশদের অল আউট করতে পারেনি টাইগাররা। এদিকে সাকিব আল হাসানকে পেছনে ফেলে মিরপুরের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি বল করার রেকর্ড গড়েন কার্টিস ক্যাম্পার। চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে আয়ারল্যান্ড, তবে তাতে করে হার এড়াতে পারেনি আইরিশরা। শেষ পর্যন্ত 291 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে 4টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। ঢাকা টেস্টে বাংলাদেশের দুই ইউনিটই ভালো করেছে, বোলিং কি ব্যাটিং। একদিকে মুশফিক লিটনের সেঞ্চুরি, অন্যদিকে মুমিনুল সাদমানের বড় ইনিংস, সাথে হাসান মুরাদ আর তাইজুলের দারুণ বোলিং। ভক্তদের পয়সা উসুল করেছে নিশ্চিতভাবে। ব্যাটে বলে বাংলাদেশের এমন পারফরমেন্স মনে থাকবে অনেক দিন। যদিও এই ম্যাচ শেষ হয়েছে 5 দিনে, তবে একটা সময় মনে হয়েছে টাইগার বোলারদের বোলিং তোপে 5 দিন অবধি গড়াতে পারবে না আইরিশরা। সিলেট টেস্টের মতো ইনিংস ব্যবধানে হারানোর মতো সুযোগ ছিল শান্তদের সামনে। ফলো অনেও ফেলতে পারত নিশ্চিতভাবে, কিন্তু সে পথে না হেঁটে টাইগাররা দ্বিতীয় ইনিংসও ব্যাট করেছে। 509 রানের বড় টার্গেট দিয়ে আইরিশদের চাপে ফেলে ম্যাচ জিতেছে বাংলাদেশ। আবু নাইম, 71। মুশফিক শুধু রেকর্ড গড়ছে আর ম্যাচ জেতাচ্ছেই না, দলের অন্য ক্রিকেটারদের স্বপ্নবাজ করে তুলছে। নাজমুল শান্ত জানিয়েছেন মুশফিকের পথে হাঁটার ছক আঁকছে অনেকেই। মিরপুরের পিচের চরিত্র দেখে মুগ্ধ, সিরিজ জেতায় খুশি বাংলার দলনেতা। আইরিশদের বিপক্ষে 2 টেস্টেই কোনো ডাবল সেঞ্চুরি দেখতে না পেরে আক্ষেপে পুড়ছেন নাজমুল শান্ত। সাইফুল রূপকের রিপোর্ট। নিলাম না, এমন না। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কন্টিনিউ করি, আমি আমার টিমকে আরো বেটার কিছু দিতে পারবো। শান্ত ক্যাপ্টেন্সি ছেড়েছেন, আবার ফিরেছেন। জয় এসেছে বাংলাদেশে, অর্থাৎ আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে শান্তর নেতৃত্বে। চলতি বছরে 6 টেস্ট খেলে বাংলাদেশের 3 জয় 2 হার 1টা ড্র। শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু শান্ত কতটুকু স্যাটিসফাইড তার পারফরমেন্সে, তার দলের পারফরমেন্সে? পাশাপাশি সবসময় শান্তকে বলতে শুনেছি দেশে বিদেশে যে ঘরের মাঠের পিচ যেন আরও উন্নত হয়, আরও স্পোর্টিং হয়। মিরপুরের পিচ এবার শান্তকে কি মুগ্ধ করেছে? প্রথমত মিরপুরের উইকেট যেরকম দেখা যায় ওর থেকে অনেক বেটার বিহেভ করছে। আপনি যদি স্পেশালি বাউন্সটা দেখেন, একদমই ট্রু বাউন্স ছিল। ইভেন আজকেও প্রত্যেকটা উইকেট নিতেই কষ্ট হয়েছে। পজিটিভ দিক হলো 4টে 100 হয়েছে। নেগেটিভ দিক আমি বলবো যে 100গুলো আরও বড় হতে পারতো। এখান থেকে যদি 2টা ডাবল 100 হইতো তাহলে এটা আরও ভালো হতো। 50গুলো যদি 100 হতো তাহলে আরও ভালো হতো। আমাদের সুযোগ ছিল, আমরা করতে পারিনি। সবাই চেষ্টা করেছে, বাট এই জায়গাটাতে হলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটা আরও ভালো লাগতো। কারণ আপনি যেটা বললেন যে এই ধরনের টিমের এগেনস্টে যদি এই রানগুলো থাকে একটা ব্যাটসম্যানের পেছনে, তাহলে ভবিষ্যতে এটা আসলে ওই ব্যাটসম্যানকে আরও কনফিডেন্স দিবে। ক্যাপ্টেন শান্ত রাজশাহীর ছেলে, মুশফিকুর রহিম বগুড়ার, দুজনই একই বিভাগের। শান্তর একটা বড় ইন্সপিরেশন মুশফিকুর রহিম। শুধু শান্তর না, অনেক ইয়াং জেনারেশন, অনেক ক্রিকেটারই আসলে স্বপ্ন দেখেন মুশফিকের মতো হতে, মুশফিকের আদর্শ মেনে চলতে। সেই মুশফিকের 100তম টেস্ট ম্যাচে বাংলাদেশের বড় জয়।
মুশফিক যখন প্রথম ইনিংসে 100 হাঁকালেন সবাই উচ্ছ্বসিত, দ্বিতীয় ইনিংসে 53 রানে আনবিটেন ছিলেন, তখন ক্যাপ্টেন শান্ত ডিক্লেয়ার করে দিয়েছিলেন মুশফিকের কীর্তি অর্জন নিয়ে অনেক কথা হচ্ছে, মুশফিককে আরেকটু সময় দিলে রিকি পন্টিংয়ের মতো মুশফিকও নিজের 100তম টেস্ট ম্যাচে 2 ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর একটা সুযোগ পেতেন। ভাবিও নয় যে আমরা 100 টেস্ট খেলতে পারি, বাট যে মোমেন্টে মুশফিক ভাই এটা অ্যাচিভ করে ফেলছে তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে সবাই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি যে আমিও খেলতে চাই। পুরো ম্যাচটা খুবই এনজয় করেছে মুশফিক ভাই, অনেক এনজয় করেছে, ভালো সময় গেছে, অনেকে মজা করছিল ভাই। আমি শুনছিলাম ড্রেসিং রুমে একটা পেস বোলার বলছিল যে আমিও 100 টেস্ট খেলতে চাই। তো নর্মালি একটা পেস বোলারের পক্ষে 100 টেস্ট খেলা আমাদের মতো দেশে এটা আসলে মুখ দিয়ে বলাটা অনেক সাহসের ব্যাপার। তো বলছিল, তো এরকমও শুনলাম যে 100 টেস্ট খেলার পরে চিন্তা করে 100 উইকেট যেন আমরা নিতে পারি সে চিন্তা করি অ্যাজ এ পেস বোলার হিসেবে। বনেদি ফরম্যাট টেস্ট ক্রিকেট খেলতে কে না চায়, কিন্তু বাংলাদেশের যেসব ক্রিকেটারের গায়ে টেস্ট ক্রিকেটারের ট্যাগ লেগে গেছে তাদের বড় বিপদ। কারণ এই যেমন মুমিনুল, সাদমান, জয় এবং মুশফিক এখন এক ফরম্যাট খেলছে, তারা কিন্তু হরহামেশাই টেস্ট ম্যাচ পায় না। চলতি বছরে মাত্র 6টা টেস্ট ম্যাচ পেয়েছে বাংলাদেশ, 4 মাসের আবার ব্রেক। অর্থাৎ তারা যে ফর্মটা কন্টিনিউ করবে সেই ফর্মটা নিয়ে পরের টেস্ট সিরিজ বা পরের টেস্টে যে আবার সেটা কন্টিনিউ করে দেশের জন্য দারুণ কিছু অবদান রাখবে, সেই ফর্মটাই হয়তো তারা ভুলে যায় পরের টেস্ট আসতে আসতে। সাইফুল রূপক, 71, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, আবার লক্ষ্য আছে অটুট। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে সেরা ক্রিকেটার হয়েছেন তাইজুল। দলের বাইরে থেকে তাকে এই অর্জনের শুভকামনা জানিয়ে গেছেন সাকিব। তাইজুল কেবল তার প্রত্যাশা পূরণ করতে পারলেই আপাতত খুশি। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। সাকিব আল হাসান এখন যেন আরও রহস্যময় চরিত্র। সারা দুনিয়ায় ক্রিকেট খেলে বেড়াচ্ছেন, কেবল যেতে পারছেন না নিজের দেশে। যে জার্সিটা গায়ে একের পর এক ইতিহাস গড়েছেন, হয়েছেন একটা দেশের ক্রিকেট কাঠামোর মহিরুহ, সেই তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন তার কোনো ঠিক ঠিকানাই নেই। তবে সতীর্থদের খবর রাখেন নখদর্পণে। এই যেমন মুশফিকুর রহিম খেললেন 100তম টেস্ট। হয়তো সাকিব তখন নতুন কোনো এক দেশের বিমানে চড়ে বসেছেন, যাত্রা করছেন অজানায়, তবে ঠিকই নিজের সোশ্যাল হ্যান্ডেলে করেছেন স্মৃতিচারণ। মুশির লর্ডসে প্রথম টেস্ট, বিকেএসপির স্মৃতি, তার ক্যাপ্টেন্সিতে খেলা 22 গজে পার্টনারশিপ, সব স্মৃতি যেন হুড়মুড় করে এসে হাজির হয়েছে সাকিবের স্মৃতিপটে। কিংবা তাইজুলের কথাই বাদ যাবে কেন, সাকিব এর আগে ছিলেন টাইগার জার্সিতে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী, যেটা ছাপিয়ে গেলেন তাইজুল। সবাই তো নিজের লক্ষ্যের কথা বলতে চান না, তাইজুলের ক্ষেত্রে সাকিব যেন সেটাই সেট করে দিলেন। ক্যারিয়ারটা যখন শেষ হবে, নামের পাশে যেন অন্তত 400টা উইকেট থাকে। তাইজুল নিজে অবশ্য তেমন কোনো মাইলস্টোন সেট করেননি। নিজ দেশের প্লেয়ারদেরকে নিয়ে ভালো ভালো বার্তা দেবে, আসলে এটা একটা ভালো লাগার বিষয়। আমি সবসময় মনে করি যে আমাকে নিয়ে যারা এরকম পোস্ট দেয় বা যারা আমার কাছ থেকে আশা করে, আমি যেন তাদের আশাটাকে ফুলফিল করতে পারি ইনশাল্লাহ। যাক, যে কোনো টেস্টে প্রতিটা বল করার আগে তাইজুলের হয়তো মনে পড়বে সাকিবের কথা। হয়তো চাইবেন সত্যিই 400 বা তারও বেশি উইকেট শিকার করে তবেই ক্যারিয়ারের ইতি টানতে। হয়তো সেদিন বলতে চাইবেন, দেখলে তো পরোক্ষভাবে যে টার্গেটটা দিয়েছিলে সেটা কিন্তু টপকে গেলাম। সাকিব ভাই এখান থেকে বলতে পারে যে আমাদের যতগুলো টেস্ট হয় পার ইয়ার, বা আপনি 2-3 বছরে কতগুলো টেস্ট হতে পারে বা 5 বছরে কতগুলো টেস্ট হতে পারে, ওরকম একটা অনুমানিক বলে হয়তো বা আমাকে একটা জায়গা দিছে যে হয়তো বা 400টার কাছে আমি যাইতে পারি। তাইজুল মিস্টার 75-এর হাইয়েস্ট উইকেটের রেকর্ডটা ছাড়িয়ে গেছেন, তারও বিশ্বাস আছে পরের জেনারেশনের ওপর। ওকে ছাড়িয়ে ভবিষ্যৎ বাংলাদেশের বোলাররা যাবে আরও বহুদূর, আরও বহু ওপরে। পরের যে জেনারেশনটা আসবে হয়তো বা আমাকেও ছাড়িয়ে যাবে। আমি আল্লাহর কাছে ওইটাই চাই যে তারা আমাকেও ছাড়িয়ে যাক। বিকজ আপনি যখন একজন আরেকজনকে ছাড়াবে, আসলে তখন আপনি বুঝবেন যে ক্রিকেটের ডেভেলপটা হচ্ছে অ্যাজ এ কান্ট্রি হিসেবে। মুরাদ ও যখনই বোলিংয়ে আসছে একটা পার্টনারশিপ দেওয়ার চেষ্টা করছে, এবং অ্যাজ এ ফার্স্ট টেস্ট বা সেকেন্ড টেস্ট হিসেবে কখনো বোঝাই যায় নাই যে ও নতুন খেলতেছে। যদি ধরি আপনার আরও 5-6 বছরের ক্যারিয়ার আছে টেস্ট ক্রিকেটে, যদি শেষের দিকে হলেও কখনো সাকিব আল হাসানকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে পান, ওইটা কতটুকু রোমাঞ্চিত লাগবে আপনার কাছে? না, এখানে তো রোমাঞ্চিত হওয়ার কিছু নাই। এখানে অ্যাজ এ উনি একজন বড় স্টার, এখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে কোচ দেয়, অবশ্যই এটা আসলে আমাদের আমরা অ্যাজ এ এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হবে। খেলাযোগের অদ্ভুত প্রশ্নটা বোধ হয় এই মিড দ্য প্রেসে আশা করেননি টাইগার স্পিনার। তবে আজকের এমন দিন যে কখনো আসবে সেটাই বা কে ভেবেছিল বছর 10 আগে? কল্পনার ঘোড়ায় চড়ে তাই ভাবতে বাধা নেই, তাইজুল যখন ক্রিকেটকে বিদায় বলবেন তখন কে থাকবেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ? খালিদ জামিল, 71।
আসল নকলের দোলাচলে উন্মোচন হলো বাংলাদেশ ফুটবল লিগের নতুন লোগো। ফুটবল ফ্যানদের দাবি, ঠিকঠাক লোকদের দিয়ে করানো হয়নি লোগো, তাতে কপি টু পেস্ট লোগো নিয়ে হাজির হয়েছে তারা। তবে তা মানতে একদমই নারাজ লোগো প্রস্তুতকারী প্রতিষ্ঠান। নিজেদের মেধায় নতুনত্ব নিয়ে হাজির হয়েছে তারা। বিএফএল এর লোগো কাণ্ড নিয়ে বিস্তারিত থাকছে হাসান সজীবের রিপোর্টে। দেশ জুড়ে আলোচনায় বাংলাদেশ ফুটবল লিগের নতুন লোগো। ফ্যানদের দাবি, নকল লোগো উন্মোচন করেছে বাফুফে। কারো কারো কাছে এটা হাস্যকর। তবে লোগো প্রস্তুতকারী প্রতিষ্ঠান এক্স ইন্টিগ্রেটেড এজেন্সি তা মানতে একদমই নারাজ। কাছাকাছি একটি লোগোর সঙ্গে মিল থাকলেও পুরো ডিজাইন নিজেদের বলে দাবি তাদের। সো আমি যেরকম সকালবেলায় যেহেতু জানতে পারলাম, সো আমি নিজেই মানে একটা কথা বলতে চাই যে আমরা লোগোটা ডিজাইন করার সময় যে ইনিশিয়াল থট প্রসেস স্কেচের মাধ্যমে গিয়েছি, সেই খাতাটাও আমার সামনে এখন খোলা আছে। সো আপনারা রাফ স্কেচগুলো দেখতে পারেন। থার্ড জিনিস হচ্ছে গিয়ে একটা কাজ কমপ্লিট করার পর টু মেক শিওর যে এটা মানে ইনসিডেন্টালিও মিলে না যায়, আমরা কি করি, আমরা ইমেজটাকে নিয়ে গুগলে একটা ভিজুয়ালি সিমিলার মিলে কি না একটা সার্চ করি, এবং আমরা ওই সার্চটা করেছিলাম, করে কিন্তু এই এমডি টাইমের লোগোটা আসেনি। কিন্তু কিভাবে ডিজাইনে এতটা মিলে গেল অন্য একটি লোগোর সঙ্গে, আর লোগো তৈরির পর কি সেটা যাচাই বাছাই করে দেখা হয়নি? অ্যান্ড আমরা যেহেতু জানি যে ভাই আমরা এই রুমের মধ্যে বসেই ব্রেনস্টর্ম করছি, আমরাই হচ্ছে কি এক একটা ফর্ম থেকে কি হইতে পারে আইডিয়া জেনারেট করে করে একে একে ভিজুয়াল ব্যালেন্সের দিকে গেছি। সে কারণে আমরা কনফিডেন্ট ছিলাম এটা তো মেলার কথা না বা মেলার চান্স নেই, বিকজ আমরা মাত্র জিনিসটা চিন্তা করলাম, বানালাম। তারপরও আমাদের প্রসেসের ধাপ অনুযায়ী আমরা একটা প্রিলিমিনারি চেকও করেছি, এবং তখনও দ্য এমডি টাইম লোগো ডিড নট শো আপ। আলোচনা সমালোচনা তুঙ্গে থাকলেও এক্স ইন্টিগ্রেটেড বলছে নতুন কিছু উপহার দিতে চেয়েছে তারা। যদিও এই লোগো ছাড়াও ভিন্ন আরেকটি লোগো বাফুফেকে দেখায় তারা, তবে পছন্দ হয়েছে এই লোগোটি। খুবই আনফর্চুনেট, আমার খারাপ লাগছে এই জন্য যে আমার টিম অনেক কষ্ট করেছে, একটা সৎ আইডিয়া বা চেষ্টা থেকেই হচ্ছে গিয়ে লোগোটা এসেছে। সো এখন যখন ওর মানুষের কাছ থেকে শুনতে হচ্ছে ইটস আ কপিড লোগো, ইটস ভেরি স্যাড ফর দেম, বিকজ আমরা সবাই মিলে অনেক প্রচেষ্টা দিয়ে বাংলাদেশ ফুটবল লিগকে একটা সুন্দর সূচনা দিতে চেয়েছিলাম উইথ আ ভেরি মডার্ন ক্লিন মিনিমাল লোগো, যেটা উইল সিগন্যাল একটা খুবই মডার্ন ফিউচারিস্টিক স্টার্ট ফর আস। কারণ বাংলাদেশের যে কোনো স্পোর্টস টিম লোগো চিন্তা করলেই প্রথমে মানুষ আসলে একটু লাল সবুজ আনার চেষ্টা করে কিংবা বাঘ আনার চেষ্টা করে। আমাদের কাছে মনে হচ্ছিল যে ওটাতে আবদ্ধ না থেকে ক্যান বি ডু সামথিং নিউ অ্যান্ড ইন্টারেস্টিং। লোগো নিয়ে বিতর্ক উঠলেও এ নিয়ে তেমন মাথা ব্যথা নেই বাফুফের। নতুন টাইটেল স্পন্সর পেট্রোনাসকে নিয়ে এগোতে চায় তারা। লোগো কেমন কি হলো সেটা নিয়ে আপাতত না ভাবলেও চলছে। উনি এটা নিয়ে কোনো আলাপই করে না। বিকজ দেখেন, আমি একটা কথা বলি, আমাদের আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি দাবি দেওয়ার নেতৃত্বে আমাদের এত ফুটবলিং অ্যাক্টিভিটি হচ্ছে এখন। সো পার্টিকুলার কোনো কিছু আমরা চিন্তা করি না। আমার ব্যক্তিগতভাবে একটি দুঃখ যে এত দেরি করে আমি লঞ্চ করতে পারলাম, বাট লোগো নিয়ে যে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেটাকেও আমি ওয়েলকাম করি। 1 বছর আগে তো সেটাও হতো না। 1 বছর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোগোটা কী ছিল কাউকে যদি জিজ্ঞেস করছিল কেউ জানতেও না। আজকে কিন্তু সেই লোগো নিয়ে সারাদিন আলোচনা হচ্ছে। সো আলহামদুলিল্লাহ, আমি এটাকে ভালোভাবে নিচ্ছি। হাসান সজীব, একাত্তর। এশিয়ান কাপ অনূর্ধ্ব 17 বাছাইয়ের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় নিয়ে শুরু করেছে বাংলাদেশ। তিমুর লেস্তেকে 5-0 গোলে হারিয়ে দারুণ ছন্দে গোলাম রাব্বানির দল। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ব্রুনাই। গ্রুপেতে বাংলাদেশের সাথে আছে চীন, পূর্ব তিমুর, বাহরাইন, ব্রুনেই ও শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর সৌদি আরবে এশিয়ান কাপে খেলতে পারবে বাংলাদেশ। 16 দলের এই প্রতিযোগিতায় এরই মধ্যে 9 দল মূল পর্বে জায়গা করে নিয়েছে। বাকি 7 দল যাবে বাছাই পর্ব থেকে। গেল ম্যাচের দুর্দান্ত জয়কে ভূমিকম্পের ক্ষতিগ্রস্তদের প্রতি উৎসর্গ করেছেন টিম ম্যানেজার সামিদ কাসিম। ব্রুনাইয়ের বিপক্ষে নিজেদের জয় নিয়ে আশাবাদী টিম ম্যানেজার ও প্লেয়াররা। কালকে সামনের ম্যাচ হবে ব্রুনাইয়ের সাথে। আশা করি যে আমরা জিততে পারবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন। আর আমি লাস্টে বলতে চাই যে আমাদের কালকের ভিক্টরি টিমর লেস্টের সাথে আমরা ডেডিকেট করতে চাই, যারা ভূমিকম্পতে বাংলাদেশে ভিকটিম ছিল অথবা কোনো ড্যামেজ হয়েছে অথবা যাই হয়েছে। আমরা সবার জন্য খুব দোয়া করছি বাংলাদেশে। আর উই আর অল ওয়ারিড এন্ড উই হোপ দ্যাট এভরিবডি ইজ সেফ এন্ড সাউন্ড। থ্যাংক ইউ। আমরা প্রথম ম্যাচ ত্রিমলেস্তের সাথে আশাসুপ একটা রেজাল্ট করেছি। তো তারপর আরও 2টা ম্যাচ ছিল, 2টা ম্যাচের 4টা টিমই খেলেছে। তো 4টা টিমের খেলে আমরা দেখেছি। তো সেই ম্যাচগুলো আমরা ভালো খেলে কোয়ালিফায়ার টুর্নামেন্টটা শেষ করতে চাই।
সেমিফাইনালেই থেমে গেল বাংলাদেশের স্বপ্নযাত্রা। নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসরে চাইনিজ তাইপের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আর এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক কাবাডিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন বাংলাদেশ অধিনায়ক রূপালী আক্তার। সেমিফাইনালের প্রতিপক্ষ চাইনিজ তাইপের সাথে ম্যাচের প্রথমার্ধে সমানে সমান লড়াই করে স্মৃতি রূপালীরা, কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায় চাপের মুহূর্তে। আর নিজেদের সহজাত খেলা খেলতে পারেনি বাংলাদেশ। একের পর এক রেইডে ব্যর্থ হয়ে পয়েন্ট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত 25-18 পয়েন্টের ব্যবধানে হেরে বিদায় নিয়েছে আসর থেকে। আর প্রথম কাবাডি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া চাইনিজ তাইপে এবার নাম উঠিয়েছে ফাইনালে। তবে বাংলাদেশের প্রথম কাবাডি বিশ্বকাপের তুলনায় কিছুটা উন্নতি করেছে। 2012 সালের সেই আসরে পঞ্চম হলেও এবার স্বাগতিকদের অবস্থান তৃতীয়। এছাড়া এবারই প্রথম পদক জিতেছে বাংলাদেশ, আর এতেই সন্তুষ্ট বাংলাদেশের মেয়েরা। শেষ করব খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।